পড়ার টেবিলের উপর যে সফেদ রঙা যন্ত্রটা পড়ে আছে তার নাম হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটা 2 দিন যাবত টেবিলের উপর বড় অবহেলা নিয়ে পড়ে আছে। তরু যন্ত্রটা ব্যবহার করেনি। জিনিসটা কি করে ব্যবহার করতে হয় সেটাও অবশ্য জানে না। আজকালকার যুগে জানি না বলে কোনো ব্যাপার নেই। ইউটিউব ঘাটলেই সব জানি না জানি হ্যাঁ হয়ে যায়। তরুর মধ্যেও জানি না কে জানি হ্যাঁ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাতের আধারের মতো বিশাল কেশভার এই বৈদ্যুতিক যন্ত্র দিয়ে শুকাতে বসা অত্যন্ত ধৈর্যের কাজ। এত ধৈর্য তরুর প্রাণে সইবে না। মাহবুব আশেপাশে থাকলে অবশ্য এই ভীষণ পরিশ্রমের কাজটা খুব আগ্রহ নিয়ে করানো যেত। পিঠের উপর কেশরাশি মেল দিয়ে গম্ভীর কণ্ঠে বলতো, এই যে ভদ্রলোক, চুল শুকিয়ে দাও দেখি। হেয়ার ড্রায়ার কিনে দিয়ে তো মনে হচ্ছে একদম অলি আউলিয়ালা পর্যায়ে চলে গিয়েছ। বইয়ের ভোজা ফুল যে শুকাতে হবে খেয়াল থাকে না। আশ্চর্য। মাহবুব তখন কেমন প্রতিক্রিয়া দেখাতো। সে কি সত্যি সত্যি আয়োজন করে চুল শুকাতে বসতো? তরুর হঠাৎ করে চুল ভিজিয়ে মাহবুবের সামনে গিয়ে বসতে ইচ্ছে হয়। ইচ্ছে থাকলে উপায় হয়। প্রবাদটা বড় ভ্রান্ত বলি হয়তো তরুর ইচ্ছেটা পূরণ হলো না। তরু 2 দিন হলো শ্বশুরবাড়ি থেকে হলে এসেছে। অত্যন্ত টেকনিক খাটিয়ে। মাহবুবকে জানতে দেওয়া হয়নি। গোটা ব্যাপারটাতে মাহবুবের প্রতিক্রিয়া কেমন হয়েছে তরু জানে না। সে বউয়ের জন্য ছুটি নিয়েছে, অথচ বউ তাকে ফাঁকি দিয়ে উড়ে গিয়েছে। বিরক্ত হওয়ার কথা। মাহবুব উড়ে যাওয়া পাখিকে ফোন করে গম্ভীর কণ্ঠে শুধিয়েছে, তোমার এখন হলে থাকাটা কি খুব জরুরি তরু? তরু জানিয়েছে, অবশ্যই জরুরি। ওখানে আমার পড়াশোনা কিছু হচ্ছে না। তুমি হলে যেতে চাও সেটা আমাকে বলতে হতো না? তরু হেসে বলল। আমি তো ওখানে যাওয়ার সময়ও তোমাকে বলিনি মাহবুব। মাহবুব কোনো উত্তর না দিয়ে ফোন কেটেছে। অর্থাৎ তরুর সাথে কথা বলার সকল ইচ্ছে তার বাষ্পীভূত হয়েছে। তারপরের দিন 2 দিন মাহবুব তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। এমন একটা অবস্থায় মাহবুবের সামনে চুল ভিজিয়ে বসে যাওয়া অসম্ভব। কেবল ইচ্ছে নয়, মহা ইচ্ছে থাকলেও অসম্ভব। তরু দীর্ঘশ্বাস ফেলল। মাহবুবের সাথে ঝামেলাটা সে ইচ্ছে করেই করেছে। মাহবুবের আশেপাশে থাকলে তার ভিতরের যে আশ্চর্য পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা তরুকে খুব বিরক্ত করছে। তরু খেয়াল করেছে মাহবুবের প্রতি তার অভিমানগুলো আপনা আপনিই কমে যাচ্ছে। কেন কমছে সেটা অবশ্য রহস্য। তরু বুঝতে পারছে না। নারী মনের অভিমান এত ঠুনকো হবে কেন? যে পুরুষ তাকে গুরুত্ব দিচ্ছে না তাকেই উজাড় করে দিতে চাইবে কেন? কেন কেন কেন? চৈত্রের আকাশে সফেদ রঙা মেঘ উঠছে। পর্দাহীন খোলা জানালায় বয়ে যাচ্ছে চৈত্রের গরম হাওয়া। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। রুগ্ন নিষ্প্রভ বধূর মতোই ম্লান তার আলো। সেই আলো আধারের খেলায় ঠায় দাঁড়িয়ে থাকা তরুকে দেখায় গাছের মতোই রহস্যময়, স্থির, শান্ত, বিষণ্ণ। মনের ভেতর ছুটে চলে সংসার জীবনের দ্বন্দ্ব। কোথায় যেন হারিয়ে গিয়েছে তরু। কিছু একটা খোয়া গিয়েছে তার। অথচ সেই হারিয়ে যাওয়া জিনিসের প্রতি তরুর কি বৈরাগ্য, আনন্দ। মনের কোথাও যেন চাপা উচ্ছ্বাস। কিসের সেই উচ্ছ্বাস? নিজেকে বুঝতে না পেরে পাথরের প্রতিমার মতো শীতল হয়ে আসে তরুর চোখ। নিজের মনে শোধায়, প্রিয় মেঘ, বলো দেখি, কেন আমার এত লোকচুরি উচ্ছ্বাস? কেন আমি এত বিষণ্ণ? মেঘের রহস্য করে হাসে। তাদের ঝংকার তোলা হাসিতে ঝিম ধরে যায় কান। তরুর খেয়াল হয় মেঘ নয়, তরুর বেয়ারা মোবাইলটা বড় জ্বালাতন করছে। তরু ফোন তুলল। ওপাশ থেকে সজলের উচ্ছল কণ্ঠ শোনা যাচ্ছে। তো শ্বশুরবাড়ি কেমন লাগছে শালিকা? শ্বশুরবাড়ি কেমন লাগছে বলতে হলে তো শ্বশুরবাড়ি থাকতে হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমি শ্বশুরবাড়িতে নেই, তাই বলতে পারছি না। সজল অবাক হয়ে বলল। সে কি, তুমি তাহলে কোথায়? তরু নির্বিকার কণ্ঠে বলল, রাস্তায়। রাস্তা ধরে হাঁটছি। ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছে। ভাবছি আপনার কাছে যাব। ঘুমাবেন না, জেগে থাকুন। সজল দিশেহারা কণ্ঠে বলল, বলছো কি? পালিয়ে এসেছ মানে কি? শ্বশুরবাড়ি কি পালিয়ে আসার জায়গা? তুমি একজাক্টলি আছো কোথায়? যেখানে থাকো, ভুলেও আমার বাসায় আসবে না। আমি বাসায় একা। তোমার আপা গিয়েছে বাপের বাড়ি। আমি তোমার আপাকে এখনই
ফোন করছি, তুমি যেখানে আছো সেইখানেই থাকো। আমি কোনো একটা ব্যবস্থা করছি। তরু গম্ভীর কণ্ঠে বলল। কোনো ব্যবস্থা করার দরকার নেই, আমি আপনার বাসাতেই উঠব। কাল সকালে আমার সাথে থানায় যাবেন। সম্মানিত এএসপি মাহবুব হাসান নীরবের নামে নারী নির্যাতনের অভিযোগের একটা মামলা করা হবে। সজল এবার ঘামতে লাগলো, হতবম্ব কণ্ঠে বলল। নারী নির্যাতনের মামলা মানে কি? আমাকে বিশ্বাস করতে বলো না যে মাহবুবের মতো মানুষ তোমাকে নির্যাতন করেছে। মাহবুবের মতো মানুষ বলেই তো আপনি তাকে সাধু সন্ন্যাসী লেভেলে নিয়ে চলে যাচ্ছেন। শুনুন সজল ভাই, আপনারা তাকে সাধু সন্ন্যাসী লেভেলের মানুষ ভাবলেও সে আসলে তা নয়। সে হলো মাংসাশী প্রাণী। পাশের বাড়ির কচি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক আছে। আমার মতো বুড়ো মেয়ে তার পছন্দ না। এই যে আমাকে ধোকা দিল, এটা নির্যাতন নয়? সজল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একের পর এক ভয়াবহ খবরে তার বুক ধড়ফড় করছে। তুমি বুড়ো মেয়ে? তরু নির্বিকার কণ্ঠে বলল। বুড়োই তো। যার 16-17 বছরের মেয়ে পছন্দ, তার কাছে 21 বছরের মেয়ে বুড়ো হওয়া অস্বাভাবিক কিছু নয়। সজল অবিশ্বাসের কণ্ঠে বলল। অসম্ভব। মাহবুবের মতো মানুষ এমন একটা জঘন্য কাজ করতেই পারে না। আপনি নিজেই তো প্রেম করে বিয়ে করেছেন। আপনি নিজে প্রেম করে মাহবুবের প্রেমকে জঘন্য বলছেন? আপনি তো দারুণ হিপোক্রিট। আপনার নামেও মামলা করা উচিত। সজল মিনমিন করে বলল। বিয়ের আগে প্রেম আর বিয়ের পর বউ রেখে প্রেম কি এক হলো? তরু বলল। এখানে আপনাদের দোষ। বিনা মেঘে বজ্রপাতের মতো না চাইতেও আচমকা ধরে বেঁধে বিয়ে দিলেন। এমনই হবে। আমার উচিত আপনাদের সবার নামে মামলা দেওয়া। কাল সকালে আমার সাথে থানায় যাবেন। আপনি না ম্যাজিস্ট্রেট, কালেকশন তো থাকার কথা। কঠিন একটা মামলা সাজাবেন। এক মামলাতেই এসএসপি কাইট। সজল দীর্ঘশ্বাস ফেলল। আমি ম্যাজিস্ট্রেট হলে তোমার বর এএসপি। 3-4 বছরের বেশি হলো চাকরি করছে। গ্রোথ ভালো, প্রমোশন হয়ে যাবে। থানায় আমার থেকে ওর কালেকশন বেশি। তুমি পুলিশের ঘরে যাবে পুলিশের কাছে মামলা করতে। মাহবুব তোমাকে মার্ডার কেসের ফাঁসিতে ঝুলিয়ে দিবে। তার মানে আপনি বলছেন মাহবুব ফাঁসাফাঁসি ধরনের ছেলে? সজল বিপদগ্রস্ত কণ্ঠে বলল। না না, তা কেন? মাহবুব অত্যন্ত ভালো ছেলে। ভালো ছেলে হলে ফাঁসাবে কেন? ভালো ছেলেরা কেউ ফাঁসায়? ভালো ছেলেরা অভিযোগ মাথা পেতে নেয়, লজ্জিত হয়। আপনি দরজা খুলে অপেক্ষা করুন। ভালো ছেলে ভালো গিটে ছোটানোর ব্যবস্থা আমি করছি। তরু ফোন কেটে দিল। মাহবুবের সাথে বিয়ে হওয়ার পর তার কতিপয় অধঃপতনের মাঝে একটি উল্লেখযোগ্য অধঃপতন হলো সে এখন পানির মতো গল গল করে মিথ্যা বলতে পারছে। তরু ফোনটা পাশে ফেলে বিছানায় টান টান হয়ে শুলো। তরুর ধারণা ঠিক থাকলে সজল এখন চারু ফোনের লাগার তার ফোন দিচ্ছে। টেনশনে তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। তরুর দুঃখ, সমুদয় সমস্যা এই পৃথিবীর যে সকল পুরুষকে একটু অন্যরকমভাবে স্পর্শ করে তাদের মধ্যে সজলের নাম বেশ উল্লেখযোগ্য জায়গা আছে। সজল বাস্তবিকই তরুকে ভীষণ স্নেহ করে। বিষয়টা তরু জানে, বোঝে এবং চালাতন করে। কান থেকে মোবাইল টেলিফোন নামানোর মিনিট খানিক পরেই আবারও ঝনঝন করে বেজে উঠল সেই পেয়ারার যন্ত্র। তরু অনুভূতিশূন্য হাতে কল তুলল। ওপাশ থেকে সরব ফিস ফিস করে বলল। ভাবি, ভাইয়া আর প্রেমের ব্যাপারটা কতটুকু এগোলো? তোমাদের প্রেমটা হলো নাকি এখনো ঝুলছে? তরু বলল। ঝুলছে। এই ঝোলাঝুলি ব্যাপারটা আর কতদিন চলবে? তরু গম্ভীর কণ্ঠে বলল। বলা যাচ্ছে না। প্রেম তো কোনো হিসেব নিকাশের বিষয় না। সারা জীবনেও ঝোলাঝুলির অব্যাহত থাকতে পারে। তাছাড়া গরু টাইপের মানুষের প্রেম হবার সম্ভাবনা খুবই কম। এদিকে তোমার ভাই হলো উন্নত মানের গরু। সরব উত্তরে কিছু বলল না, কিছুক্ষণ নীরব থেকে বলল। তুমি কি ভাইয়ের সাথে রাগ করে চলে গিয়েছো ভাবি? আর আসবে না? তরু ম্লান হেসে বলল। তোমারও তাই মনে হচ্ছে? হ্যাঁ, ভাইয়া তোমার প্রেমে পড়েনি বলে মন খারাপ? তরু হাসল। বলতে ইচ্ছে হলো, প্রেম যার যার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। সরব, আমরা কারো প্রেমে পড়তে পারি, কিন্তু সে প্রেম দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে না বলে মন খারাপ করতে পারি না। কিন্তু কি করে বলবে? তার নিজেরই যে মন খারাপ হচ্ছে। সরব ভাবিকে চুপ করে থাকতে দেখে বলল। ভাবি, আমরা ভাইয়াকে প্রেমে ফেলার জন্য নতুন কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি।
প্রেমে পড়ার বিকল্প কিছু পন্থা বলো দেখি। কঠিন কঠিন পন্থা বলবে, সহজ পন্থা ব্যবহারে ঝুঁকি আছে, ভাইয়া ধরে ফেলবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। তোমার ভাই সব টেকনিকের ঊর্ধ্বে। এসব টেকনিক গরু মাহবুবের ছাগল মাহবুব হবে না। সরব হতাশ কণ্ঠে বলল।